প্রয়োজনে ঘরে বিদ্যুৎ ছাড়াই থাকা ভালো। অর্থমন্ত্রী বলতেছেন যে সামাল দিতে ট্যাক্স বাড়ানো হবে। এইসব বিষয়ে আসলে কিভাবে দেখছেন? তারেক রহমানের কি এগুলো কি প্ল্যান? এই প্ল্যান দিয়ে আসলে কয়দিন দেশ চালানো সম্ভব? ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাকে। আমার এখানে অবশ্য মধ্যরাত, আপনার এখানে বোধহয় সকাল, বাংলাদেশে এখন রাত 10টা। আমাদের সকল দর্শক শ্রোতাকে আমাদের প্রাণঢালা অভিনন্দন, সালাম, শুভেচ্ছা, রমজানুল মোবারক। হ্যাঁ, আপনি যেগুলো বলছেন এগুলো আমরা খেয়াল করছি এবং আপনিও খেয়াল করছেন, আমিও খেয়াল করছি। কিন্তু এখন যে বিষয়টা এখানে আপনি অবতারণা করলেন, আমরা আসলে এসব বিষয় নিয়ে আলোচনা করতে এখন বিব্রত হই। বিব্রত হই এই কারণে যে আমরা এর আগে যখন বিএনপির জন্য আমরা হাজার হাজার ঘন্টা ব্যয় করে টকশো করেছি, বিশেষ করে মুক্তিকামী মানুষের জন্য। বিএনপির জন্য তো বিষয়টা এরকম না, কিন্তু তখন কথাগুলো আমরা মানে বিএনপির যে মানে মনের কথাগুলো যেগুলো তারা বিভিন্ন প্ল্যাটফর্মে বলতে পারছে না, আজকে তাদের জন্য তো সব প্ল্যাটফর্ম উন্মুক্ত হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের তথাকথিত, আমি এটাকে তথাকথিতই বলি, সোকল্ড মেইন স্ট্রিম মিডিয়া, কেউ এটাকে বিশ্বাসও করে না, কেউ এটা দেখেও না। আর তাদের যে টপিক গুলো থাকে, নিউজের যে ইভেন্ট গুলো থাকে, ফটোকার্ড গুলো থাকে, এগুলো মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। তো আপনি যে 3টা ঘটনার কথা উল্লেখ করলেন, এগুলো পরস্পর বিরোধী বক্তব্য। বিএনপিকে এখনই আমরা এত কঠোর সমালোচনায় আমি অন্তত ব্যক্তিগতভাবে নিতে চাই না। আমি আর একটু দেখতে চাই, বুঝতে চাই। অবশ্যই আমরা যখন প্রয়োজন হবে আমরা কথা বলবো। এটা নিয়ে কিন্তু কোনো কিন্তু সংশয়ের কিছু গভর্নর নেই। ওটা আপনি কিভাবে এটা আমি দেখছেন? বলি, আমি বলছি, হ্যাঁ, ওই জায়গায় যাচ্ছি। বলবো না বলে তাই বলে বলবো না, বিষয়টা সেরকম না। আমরা গভর্নরের বিষয়টাকে অবশ্যই এটা একটা নিন্দনীয় কাজ হয়েছে। কারণ বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন, সালাউদ্দিন সাহেব যখন বললেন যে মব কালচারের কবররচনা হয়েছে। এখন দেখেন, মানে যখন প্রথম আলো যখন 32 নম্বরে বিক্ষুব্ধ জনতা ত্রাস করে, তখন সেটা মব হয়ে যায়। আর আপনি যেমনটা বললেন, আর বাংলাদেশ ব্যাংকে এত সজ্জন একজন ডায়নামিক, একই সাথে উনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, গবেষক। উনি যদি এভাবে অপমানিত হয়, এটাকে মব না বলে যদি বিক্ষোভ বলা হয়, কেন ওনার বিরুদ্ধে বিক্ষোভ হবে? উনি কি করেছেন? এখন কথাটা হলো যে এই বিক্ষোভের প্রয়োজন ছিল না। আমার কথা হলো বিএনপি যেটা অ্যাচিভ করতে চাচ্ছে, সেটা বিএনপি ওনাকে বললে, তারেক রহমান সাহেব বললে, আমির খসরু মাহমুদ সাহেব বললে উনি চলে যেতেন। এখন এখানে 2টা দিক আছে দেখার মতো। এতে কি ঘটলো? এতে মনে হলো যে বিএনপি মবের কথা বলে নিজেরা মব করছে। তাহলে সালাউদ্দিন সাহেবের কথার গুরুত্বটা কিন্তু থাকলো না। কিন্তু যদি ওনাকে বিদায় করতেই হতো, ওনাকে ডেকে বলে দিলে উনি চলে যেত। এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের সবাই এমনই ছিলেন। একই সাথে আমরা আরো উৎকণ্ঠিত হচ্ছি, সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন, আমরা যেটা আশঙ্কা করেছি, তারা জামিন পাচ্ছে, আবার তাদেরকে শোন অ্যারেস্ট দেখাচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। আসলে মূল কথার, সব কথার শেষ কথাটা যেটা, এখন তো অন্তত হাসিনা আমাদেরকে বলতো যে বার্গার দিয়ে কি কাঁঠাল দিয়ে বার্গার করুন, তারপরে আপনি ওই যে কি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করুন। এখন আবার নতুন করে ইলেকট্রিসিটির ব্যাপারে আসছে যে আমরা অন্ধকারে থাকবো, ঋণের বোঝা নিব না। তো ঘুরে ফিরে আসলে বাংলাদেশের ভাগ্যটা খারাপ, আর চেয়ারের দোষ। এই চেয়ারটার ভিতরে বাংলাদেশে কি আছে, এই চেয়ারটাতে বসলে আপনি দেখবেন যে সবার টোন চেঞ্জ হয়ে যায়, মানে একই টোনে চলে আসে। যেমন আমির খসরু কিন্তু গত বছর ডিসেম্বরে বলছিল যে আমরা বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে হাত দিব না, স্বায়ত্তশাসন দিব ক্ষমতায় আসলে। এখন দেখেন তার নমুনা। অবশ্যই সেটা বলছেন। নট অনলি দ্যাট, আরো তো কথা আছে। আমার কথা হচ্ছে ভয়েসটা কেন বাংলাদেশের নতুন শব্দ কেন আসে না? এই যে যেমন আমি দেখলাম, মানে চাঁদাবাজ হিসাবে যিনি চাঁদাকে বৈধতা দেওয়া, চাঁদার একটা প্রাসঙ্গিকতা ব্যাখ্যা দিতে চাইলেন রবি সড়ক সাহেব। মন্ত্রী রবি সাহেব। এই যে কোনটা কি, কেউ যদি অতিরিক্ত মানে ভাড়া দাবি করে, ঈদ যাত্রা যদি ব্যাহত হয়, কঠোর হস্তে দমন করা হবে, কঠোর হস্তে আইনানুগ ব্যবস্থা
দল মতের বাইরে কাউকে ছাড় দেওয়া হবে না, এই শব্দগুলো শুনতে শুনতে কান ব্যথা, এই যে এখানে দেখেন ব্যথা হয়ে গেছে। আমার বক্তব্যটা হলো, আমি বাংলা ছাত্র বিদায় বলতেছি না, আমার কাছে মনে হচ্ছে যে আমরা নতুন শব্দ আবিষ্কার করতে সমস্যা কি, নতুন লাইন, নতুন ন্যারেটিভ, উপস্থাপন, এই যে উপস্থাপনা করতে না পারা, এই যে টোন, হ্যাঁ, যেমন আমি অন্ধকারে থাকাচ্ছে ঋণ করাচ্ছে অন্ধকারে থাকা ভালো, তো এটা আর মানুষ তো মনে করতেছে যে ওই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করা সে একই তো কথা, এপিটাল ওপিট, তাই না? তো এই কথাটাকে আরেকভাবেও তো বলা যেত। আমি বুঝতে চাচ্ছি এটা আরো স্মার্টলি, আরো শব্দ সুন্দর চয়ন করে, মানে এইভাবে একটা কথা নিয়ে ট্রল হবে ওই জায়গাতে না গিয়ে আর কি। এখন আমাদের যেটা বলবো, দুর্ভাগ্যটা হলো আমাদের এটা, যে আমাদের চেয়ারে যে বসে ওই চেয়ারের মতো কিছু একটা ঘটায় দেয়, ওদের উপরে জিন আসর করে, না হলে ভূতে আসর করে। আর সরকারের কথাটা যেটা আমরা বলতে চাচ্ছি, আসলে সরকারকে একটা শেপ নিতে সময় কিন্তু লাগবে। সরকারের শেপটাও কিন্তু এখনো মানে জাতির সামনে পুরোপুরি, জাতি বলেন আপনি ভূ রাজনীতি বলেন, এই 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 জিনিসটা কিন্তু এখনো খোলাসা না। না, এখানে ভারত এখানে এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি তো বলেন যে শেপ নিতে সময় লাগবে, কিন্তু এটা একটা ব্যাখ্যা তো জনগণকে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর প্রেস উইং তো কোনো কথাই বলতেছে না, ডক্টর ইউনূসের প্রেস উইং তো শফিকুল সাহেব, ওই যে শফিকুল আলম সম্ভবত ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি কথা বলতো, এটা তো কথাই বলতেছে না। এখানে যেই আমির খসরু মাহমুদ চৌধুরী, সরি, এই যে আব্দুল্লাহ ওয়াল মিন্টুর ব্যাংকে তারপরের দিনই 1000 কোটি টাকা দেওয়া হলো, আপনি কি মনে করেন কিনা যে এই আব্দুল্লাহ ওয়াল মিন্টু নব্য দরবেশ একজন ব্যবসায়ী হিসেবে? না, এটা হয়তো দরবেশ হয়ে ফিরে আসবেন বা সেই জায়গাটা দখল করার জন্য চলবে, কিন্তু আমি বলছি যে কি এটা ওইভাবে মানে আওয়ামী লীগের মতো যে রাম রাজত্ব যেটা আছে, এই জিনিসটা এখানে আর হবে না। আমি আপনাকে শেপের কথা যেটা বলছি ওই জায়গায় যাই, না হলে মানুষ কিন্তু কনফিউশনে থাকবে। আপনি দেখেন যে এটা মানুষের কাছে যে পরিষ্কার কথা বলছেন আপনি, এটা যথার্থই বলেছেন। এখন আমার কথাটা হলো যে কি প্রেস উইং কিছু বলে না, আরো অনেক অমীমাংসিত বিষয় আছে, স্পর্শকাতর বিষয় আছে, এগুলো মানুষের মনে কিন্তু প্রশ্ন বাঁধছে। যেমনটা আমি আপনাকে বলতে চাই, যেমন তারেক রহমান সাহেব, এখন উনি খুবই সজ্জন ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, ওনার মনের ভিতরে অনেকগুলো ভালো প্ল্যান আছে, পরিকল্পনা আছে, সবই আমি মানি এবং আমি বিশ্বাসও করি। কিন্তু কিছু কিছু জিনিস আছে, আপনি যদি এটাকে মানে কোনোভাবে আপনি আপনার মহানত্ব দিয়ে দিতে চান, সেটা নেগেটিভ ভাবে মানুষকে চলে যেতে পারে। আপনি যদি বলেন সেটা কেমন, এই যে উনি প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রীর গাড়িতে 2টা ফ্ল্যাগ থাকবে, 2টা ফ্ল্যাগ থাকবে, একটা ফ্ল্যাগ থাকবে রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, আর একটা থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা, আর মাঝখানে গাড়ির মাঝখানে থাকবে শাপলা মনোগ্রাম। এটা তো ব্যক্তি তারেক রহমান সাহেব বা বিএনপি চেয়ারপারসন হিসাবে না, এটা ওনার প্রাপ্য। এখন কথাটা হলো যে উনি এই প্রটোকলটা নিচ্ছেন না, উনি বলছেন, কিন্তু এটা কিন্তু আমাদেরকে অনেক বড় কিছু মানুষকে ভাবাবে, ভুল মেসেজ বহির্বিশ্বে যেতে পারে। যেমন আপনি প্রধানমন্ত্রী, যে আপনি তো প্রধানমন্ত্রী হিসেবে ওত নিয়েছেন, এটা তো আপনার প্রাপ্য। এমন তো কোনো যুক্তি নাই যে এই 2টা প্লাগ উড়ালে কি হবে না হবে, বিএনপির প্রেস উইং এর কাছে তো এটার যথার্থতা নাই। তো মানে এটাতে কি, বরং এটাতে ভুল ব্যাখ্যা যাবে, এটা আরো সামনে আপনি দেখবেন, যদি ওনারা সেটাকে সংশোধন না করেন। এটার সাথে আমি বুঝতেছি না যে উনি প্রটোকল না নেয়ার বৈশিষ্ট্যটা কি। আপনি এটাকে আরো গভীরভাবে চিন্তা করবেন, আমরা এখন আর এই লাইনে আলোচনা করলাম না। আমি আপনাকে চিন্তার খোরাক যোগানোর জন্য আমি আপনাকে একটা হিংস দিলাম, যে এই যে একটা জিনিস, এটা উনি আরো সাশ্রয়ী, উনি আরো পোলাইট, উনি যে রাজনীতি সমস্যা কি, না উড়াইলেই সমস্যা কি, তো কোনো মানে টাকা না উড়াইলে তো ভুল ব্যাখ্যা আছে। আপনি তো ওত নিয়েছেন, এটা তো বাংলাদেশের কালচারে তো এটা কখনো ঘটে নাই। আপনি এর আগে দেখেছেন যে পিটার হার্স তখন মানুষ এটাকে প্রতিবাদ হিসেবে নেয় নাই। আমি টকশো করি নাই, পিটার হার্স যে তার পতাকা ডাউন করে দিছে, এটা অনেক বড় কিছু মেসেজ বহন করে। আমি আর বাড়তে দিয়েন না আমারে, হ্যাঁ, আর বাড়তে দিয়েন না, মানে এটা অনেক বড় মেসেজ। কিন্তু ওই মেসেজটাই কিন্তু কূটনীতিক মেসেজ ছিল। আমরা যখন টকশো করতাম, পিটার হার্স ফ্ল্যাগ ছাড়া চলছিল, শেখ হাসিনা সরকারের প্রতি রাগ করে এই কাজটা সে করেছে। এটা তো আপনারা আমাদের নিকট ইয়ের কথা, কিন্তু জনাব পলাশ চৌধুরী আমাদের ভাবনায় ফেলে দিলেন। তাহলে মানে পিটার হাসের সঙ্গে এটা তুলনা কিভাবে হয়?
আপনি দেখেন, এটা তো রাষ্ট্রীয়, একজন রাষ্ট্রদূত যখন যায় সে তো তার রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, সে ফ্ল্যাগ উড়াবে, এটা তার প্রাপ্য। কিন্তু এখানে তো তারেক রহমানই প্রধান, এবং তার কার প্রতি রাগ থাকবে যে তিনি এখনো প্লাগ উড়াতেছেন? না, উনি রাগ না, আমি ওইভাবে অর্থে বলি নাই। আমি বলছি যে কি, এখানে বিষয়টাকে আরো খোলাসা করা প্রয়োজন। যতটুকু হয়েছে এটা যথেষ্ট নয়। এটা বিদেশিদের কাছে হোক, বহির্বিশ্ব হোক, আমাদের এটা নিয়ে একটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা কেন? আমার কথা হলো, উনি তো প্রধানমন্ত্রী। আমরা ব্যক্তি তারেক রহমান সাহেবকে তো আনছি না এখানে। আমরা দলের চেয়ারপারসনের কথা তো বলছি না। আমরা তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বলছি না। আমরা তো বেগম খালেদা জিয়ার সন্তান বলছি না। মানে অর্থে উনি তো রাষ্ট্র বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তো উনি ওনার এখন যখন উনি সিভিলিয়ান ছিলেন, তখন তিনি কত রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করেছেন আপনি আমাকে বলেন। আর এখন তো উনি আরো লাইফ থ্রেডে আছে। এখন তখন যদি ওনাকে এয়ারপোর্ট থেকে শুরু করে ওনার প্রত্যেকটা জনসভায়, পাবলিক মিটিং গুলোতে, ওনার অফিসে, আদালতে যে প্রোটেকশন দেওয়া হয়েছে, কেন? কারণ জাতীয়তাবাদী শক্তি থ্রেডের মুখে ছিল। এখন কি এমন ঘটলো যে এখন মানে উনি ওই মানে স্পেশাল সিকিউরিটিটা উনি নিচ্ছেন? এখন তো উনি প্রাপ্য, এটা ওনার রাইটস, রাষ্ট্রীয় মানে প্রাধিকার, ঠিক না? তো সুতরাং এটা তো আপনি কোন রাষ্ট্রের কাছে, আমার কাছে অন্তত এই মুহূর্তে নাই, আমি আরো স্টাডি করব, আপনি স্টাডি করে দেখেন, আপনার প্রতি অনুরোধ থাকলো যে রাষ্ট্রের কোন মানে প্রধান, নির্বাহী প্রধান, সে কি প্লাগ ছাড়া কি এভাবে চলে? আমার প্রশ্নটা হলো যে এটা মানুষের মনে প্রশ্নের নিরাপত্তাই নাই, সাধারণ মানুষ হুট করে কাছে চলে আসে, ছবি তোলে। হ্যাঁ, তো সুতরাং এখন তো উনি নিরাপত্তাহীনতা আরো বেশি ভুগছেন। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলোর জন্য ধরেন মানুষকে অনেক ভাবনার বিষয় আছে। এই সরকারের শেপ সম্পর্কে আমাদের বুঝবার বিষয় আছে। আমরা 12 তারিখে পার্লামেন্টে কি হবে, অনেকগুলো স্পর্শকাতর অমীমাংসিত বিষয়গুলো 12 তারিখের পার্লামেন্ট বিষয়ে তো একটা প্রশ্ন আপনি যেহেতু উঠালেনি, মনে পড়লো। আচ্ছা, চুপ্পুকে কি রাখবে আপনি মনে করেন বিএনপি? আপনি নিশ্চয়ই কালের কণ্ঠের যে সম্পাদক হায়দার আলীর সঙ্গে চুপ্পুর ইন্টারভিউটা তো আপনি দেখেছেন, মানে আপনার কি মনে হয় রাখবে কিনা? না, এখন এখানে তো আপনি ভূ রাজনীতির খেলায় যদি দেখেন, এখানে 3টা ধরনের বিষয়, এখানে পরাশক্তিগুলো কাজ করেছে 3টা। যেমন তো তাদের ভিতরে আপনি যদি দেখবেন, আমি নাম নিব না, এখানে ধরেন রাষ্ট্রপতি চুপ্পুকে রাখা মানে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব রাখা। ওকে, ডান, এটা ভারত চাচ্ছে। খলিলুর রহমান সাহেবকে রেখে ইউনূস সাহেবের প্রতিনিধিত্ব রাখলো, আওয়ামী লীগ আমেরিকার প্রতিনিধিত্ব রাখলো। তারপরে আপনি আসেন, আমি নাম নিব না, আমি যেহেতু আমাদের বন্ধু সম্পর্ক, এখানে মোসাদের সাথে সম্পর্কিত আছে, তারাও আছে, ঠিক আছে। এখন কথা হলো যে কি, এখানে মোসাদের এক ভাগ, ভারতের এক ভাগ, বাংলাদেশের এক ভাগ, আওয়ামী লীগেরও এক ভাগ আছে, আমেরিকারও এক ভাগ আছে। তো সব ভাগাভাগির পরে এখন কিন্তু এখান থেকে বঞ্চিত হয়েছে কে? যারা একটু চীন ঘেঁষা, কমিউনিস্ট ঘেঁষা, তাদের কিন্তু প্রতিনিধিত্ব নাই, ঠিক আছে। তুরস্কের নাই, ইসলামিক, পাকিস্তানের নাই। পাকিস্তানের লবি যারা মেনটেন করে বা করতো, আচ্ছা ঠিক আছে, পাকিস্তানের কথা আমরা মানুষের গা জ্বলবে বললাম না, কিন্তু ভূ রাজনীতিতে এরা খেলোয়াড়। চীনের বরং অর্থমন্ত্রী যে আমির খসরু মাহমুদ সাহেব, ওনার মানে চীনের সাথে সম্পর্ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে উনি যে অবদান তৈরি করে গেছেন, সেই জিনিসটা নষ্ট করে দিয়েছেন আমির খসরু মাহমুদ সাহেব একটা তাইওয়ানের অফিস খোলাকে কেন্দ্র করে, তাই না? তাহলে আপনি দেখেন, আজকে তিনি অর্থমন্ত্রী। চীনের সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী রাষ্ট্র হলো চীন, আর সেই চীন অর্থমন্ত্রীর মাধ্যমে করতে হবে। তাহলে সেই আমির খসরু মাহমুদ সম্পর্কে ভারত লবি মেনটেন করার একটা অভিযোগ আছে, বা বিভিন্ন দালালিক প্রমাণও আছে। এখন চীন আমাদের দেশের জন্য যেই উন্নয়নটা, ভারত তো নিজেই ভাত খেতে পায় না, আপনি চিন্তা করে দেখেন ওরা আমাদেরকে কি দিবে, কি করবে? তারপরে দেখেন এই যে সরকার বিভিন্ন সময় তালগোল পাকানো কথা বলছে না, যেমন সালাউদ্দিন সাহেব সম্পর্কে বিভিন্ন অভিযোগ, মানুষের মনের ভিতরে দুঃখবোধ আছে না? ঠিক সেই সালাউদ্দিন সাহেব যখন বলেন আমরা বিডিআর হত্যার পুনরায় তদন্ত করব, পরে আবার উনি ইউটার্ন নিছেন যে করবেন না। তারপরে আবার উনি বলতেছেন যে পুলিশ হত্যাকারীদের বিচার হবে। তার মানে মানুষ বুঝে নিচ্ছে আপনি বিপ্লবীদেরকে জেলে নেবেন। এখন পুলিশ হত্যার জন্য তখন টকশো তো আমি আপনিও করেছি,
এখন আমাদেরকে যদি দুজনকে যদি উস্কানি দাতা বলে, কেউ কোন শত্রুর দুষ্টামি যদি দুষ্টামি কেউ করতে চায়, এই প্রভিশন যদি চালু হয়, তা আমরা কেউ তো আনটাস্ট থাকবো না, অচ্ছুত থাকবো না, না আবার আপনি না। এটাও শুনতেছি সংসদ বসলে যে 133টা অধ্যাদেশ উঠবে, যেটা ইউনূস সরকার পাশ করেছিল, সেই অধ্যাদেশের ভিতরে একটা আছে কিন্তু দায় মুক্তি অধ্যাদেশ, এটাও নাকি রদ করে না, ফেলতে পারে। যে 133-এর কথা আসছে, 133টা আসবে কেন? সেখানে তো আরো অনেক অধ্যাদেশ করেছে, এখন ওনারা বলতেছে অনেক অপ্রয়োজনীয় করেছে। এখন ওটা জাতির সামনে খোলাসা করতে হবে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন। এখনো তো আপনার গণভোটে মীমাংসা হয়নি, আপনার অধ্যাদেশ নিয়ে দৌড়াচ্ছেন কেন? আদেশই তো মীমাংসা হয় নাই। আদেশ আপনি ধরেন রাষ্ট্রপতিকে মানবেন, কিন্তু এখন আপনি রাষ্ট্রপতির যে সাংবিধানিক সংস্কার পরিষদের যে আদেশের বলে নির্বাচন হলো, হ্যাঁ ভোটে নির্বাচন হলো, আপনি সেটা এখনো মীমাংসা করেন নাই। তাহলে আপনার কাছে আমার কাছে কি কোনো কমফোর্ট জোনে যাওয়ার সুযোগ আছে? যে সরকার শেপ নিয়েছে বা এই সরকার অনেক শক্তিশালী প্রয়োগ করতে পারে, আসন অনেক পেয়েছে, সরকার গঠন করেছে, কিন্তু আমার কথাটা হলো এইটা যে কোন দিকে শেপ নেবে। কারণ অনেকগুলো, একটা পার্লামেন্টে যখন আপনার শপথ অনুষ্ঠান হয়, একটা বিয়ের অনুষ্ঠানে আপনি দুই ধরনের বিয়ে পড়ালেন, এটা যেমন হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাজী হ্যাঁ হ্যাঁ। কাজী সাহেব, কাজী একজন, পাত্রী একজন, পাত্র একজন, বিয়ে পড়ানোর ধরন দুই রকম, বলেন। তাহলে আপনি আজকে যদি পারতেন, যদি মানে এনসিপি কে বা জামাত জোটকে যদি আপনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত রাখতে পারতেন, তাহলে একটা কথা ছিল। তারা বলেছে আমরা শপথ নিলে দুইটাই নিব। কেন তারা বলেছে এটা? কারণ তার মধ্যরাতে তাদেরকে দাওয়াত পাঠানো হয়েছে, সে দাওয়াত কার্ড আমার কাছেও আছে। সে দাওয়াত কার্ডে পাঠানো হয়েছে আগামীকাল দুটি শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সকল পার্লামেন্ট মেম্বারের কাছে এটাই গেছে। যার কারণে তারা সেদিন বলেছে যে আমরা শপথ নিলে দুইটা নিব, না হলে একটাও নিব না। আচ্ছা, এখন এই শপথ যদি অবৈধ হয়, তাহলে এই শপথটা পড়ানোটা যদি অবৈধ হয়, তাহলে এটার জন্য তো আপনার সিইসি দায়ী। খেয়াল করেন, যদি অবৈধ হয় তা আপনি পড়ালেন কেন? এখন কাজী যদি মনে করে যে কি বিয়ে পড়ানোর নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে, বিদেশে দুইটা প্যাটার্নে বিয়ে পড়াইছে, শপথ বাক্য পড়াইছে। কিন্তু এখন আপনি বলেন যে এখন যদি এটা অবৈধ হয় বিএনপির ভাষায়, তাহলে তো প্রশ্ন উঠবে এই অবৈধ কাজটা করলো কে? যারা পড়ছে তারা অপরাধী, যারা যে পড়াইছেন শপথ তিনিও তো সেও অপরাধী। অপরাধী, জি। তাহলে আপনি দেখেন যে কতগুলো তালগোল পাকাচ্ছে। আবার আসেন, আপনি সাংবিধানিক আদেশ যদি না মানেন, তাহলে তো আপনার নির্বাচনটা লিগ্যালাইজ হচ্ছে না, তাহলে তো আপনাকে আবার ওই জায়গায় ফিরতে যাচ্ছে। এখন চুপ্পুর ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, চুপ্পু সাহেব এই যে যার ক্রিয়ানক হয়ে ওনাকে গ্লোরিফাই করার জন্য, না না, বললাম কেন, এক মিনিট, তাকে গ্লোরিফাই করার জন্য যে সাক্ষাৎকারটা ছাপালো, আপনি কি মনে করেন যে এখানে বিএনপি খুবই লাভবান হয়েছে? আমি মনে করি বিএনপি স্পেসটা দিয়ে বিএনপির পালিত, হ্যাঁ লালিত নব্য তথাকথিত সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, পত্রিকার মালিকরা, তারা এই জিনিসটা ছাপাই দিয়ে এটা ইউনূস সাহেবের সম্মান নষ্ট করতে একটা চেষ্টা করছে। কিন্তু আমি আপনাকে সূক্ষ্ম করে বুঝাই দিই যে এতে ইউনূস সাহেব মানুষের মনে কটার যে দুঃখটা ছিল, যে সন্দেহটা ছিল, বরং ওই সন্দেহটা কেটে গেছে। ঠিক আছে, এতে বিএনপি প্লাস করে নাই, বিএনপি মাইনাস করেছে। এই যে বিএনপি কে দিয়ে করানো বা বিএনপি কাউকে দিয়ে করানো বা কারো দ্বারা প্রভাবিত হওয়া বা বিএনপি কাউকে প্রভাবিত করা, যাই আমরা বলি, বিএনপি কিন্তু এখানে মাইনাস পয়েন্টে। কারণ তাহলে সুপ্পু নিজে বলছে যে ইউনূস সাহেব তাকে গৃহবন্দী করছে, ইউনূস সাহেব কোনো অনুষ্ঠানে তাকে যাইতে দেয় নাই, কোনো বিদেশ সফরে যাইতে দেয় নাই। এখন জনগণ তো ও ঠিকই তো করছে, এমনকি ঈদের ও নামাজ ঠিকই তো করছে, হ্যাঁ এমনকি ঈদের নামাজ পড়তে দিত। এখন এখন মানুষ তো কি চাইছে? জনগণ চাইছে যে এটা হাসিনার দোষর, এটা চলে যাক, আমরা এটাকে ধরে পার করি, বিদায় করি। এখন যেহেতু এই অবস্থা ছিল, ইউনূস সাহেব টেকনিক্যাল কারণে পারেন নাই, যেটা আবার চুপ্পু বলে দিল যে বিএনপি আমাকে প্রোটেকশন দিয়েছে, 3 বাহিনীর প্রধান দিয়েছে, হ্যাঁ এই কথাটা বলে এই যে ইউনূস সাহেব যে নিজের পারপাস সার্ভ করতে পারেন নাই, আর তার প্রতি যে উনি মানে স্বৈরাচারের দোষর হিসাবে, প্রধান ব্যক্তি হিসেবে উনি যে মানে ভিলা ছিলেন, এটা তো সেই প্রমাণ করে দিল।
এখন ইউনূস সাহেবের প্রতি মানুষ রাগ করবে কেন? ইউনূস সাহেব তো সবাই তো বুঝতেছে যে আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা এখানে ভিলেন তাহলে বিএনপি, ও আচ্ছা আচ্ছা এখানে তাহলে তিন বাহিনীর প্রধান ভিলেন। খেয়াল করেন এখন তো কথা ওই জায়গায় যাচ্ছে। তারপরে তার অভিপ্রায় যে বিএনপি আমাকে তারেক রহমান সাহেবকে কর্ডিয়াল মনে হয়েছে। এখন বিএনপি যদি চায় আমি থাকবো, যদি না চায় আমি চলে যাব। থাকবো কথাটা আসে কত কোন সাহসে? এটার উৎপত্তি স্থল কোথায়? ভূমিকম্পের উৎপত্তি স্থল খুঁজবেন ঠিক যেভাবে আপনাকে চুপ্পু সাহেবের উৎপত্তি স্থলও খুঁজতে হবে। খালি ভূমিকম্পের উৎপত্তি স্থল পলাশ চৌধুরী, এই উৎপত্তি স্থল আসলে কোথায়? ভারত। এটা তো সোজা কথা, এটা ভারত আমেরিকা। এখন কতটা যে একটা জিনিসের পরিবর্তনটা হলো, পরিবর্তনটা কি হলো? অর্থাৎ আমেরিকা আগে থাকতো পেছনে, এবার আমেরিকা ছিল ফ্রন্টে। জাস্ট পার্থক্যটা এটা, আগে ভারতকে বলতো যে তুমি করো, গো হেড, আমি তোমার কাছে আছি। আর এবার ভারতে দিল আমেরিকাকে যে তুমি করো, আমি তোমার সাথে আছি। কিন্তু দুইজনের সমীকরণ এখনো এক। কেন? ওই যে ভূ রাজনীতি। কেন? চায়না ঠেকাও, চীন ঠেকাও। এই ঠেকাঠেকিতে গিয়েই তো আপনাকে প্রতিটা জায়গায় ভাগ বটরা করে দিতে হয়েছে। এখন ভাগ বটরা করে দিতে গিয়ে তো আপনি ধরা পড়ে গেলেন। এত জনপ্রিয় সরকার, 213 আসন নিয়ে নির্বাচিত সরকার অনেক প্রশ্নে পড়লো যে সরকারে কেন এত দেউলিয়া হলো, যে বিএনপির ভিতরে একজন স্মার্ট লোক নাই যিনি গভর্নর হইতে পারে, যার গভর্নর হওয়ার যোগ্যতা আছে। তাকে একজন ঋণ খেলাপিকে ডেকে এনে, ব্যবসায়ীকে ডেকে এনে এক গভর্নর বানাতে হবে কেন? মানুষ ভাবছে এত লোক থাকতে ইউনূস সাহেবের মানে যিনি মিডিয়েটর হিসেবে দুতিয়ালি করেছেন মানে বিএনপির সাথে, ভারতের সাথে, ইউনূস সরকারের সাথে, তাকেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করতে হবে কেন? অন্য কেউ ছিল না কেন? এতগুলো কেনর জন্ম তো এত শক্তিশালী ভাবে নির্বাচিত হয়ে আসা বিএনপি, আপনি দেখেন তারা শক্তিহীন। আমি আজকে অনেকগুলো কমেন্টস পড়ছিলাম যে বিএনপির বিভিন্ন পোস্টে বিএনপির একদম মানে প্যাটার্ন, বিএনপির সমর্থক এবং কর্মী নেতা তারা বলতেছে বিএনপি ক্ষমতায় আছে, এটা তো বুঝাই যায় না, তাদের বক্তব্য। তো আমি মানে তারা মানে তাদের উপলব্ধিটা এরকম, তারাও বুঝতে পারতেছে না। আপনার নিম্ন পর্যায়ের কিছু লোক তো হুজুগে নাচতেছে যে ঠিক আছে আমরা যতটুকু থাকি, যেভাবে থাকি, ক্ষমতায় আসছি, লুটবো, কাটবো, খাবো, যা পারে নিতেছে, দিচ্ছে। তাদের মাথার ভিতরে ওই ধান্দা। কিন্তু যারা প্রকৃত রাজনীতিটা করে, আপনি খেয়াল করেন, ঠিক প্রকৃত রাজনীতি যারা করে তারা কিন্তু বুঝতেছে, বলতেছে যে বিএনপি ক্ষমতায় আছে, আমরা তো অনুমান করতে পারছি। একটা সমীকরণ মিলাই। তাহলে কি পলাশ চৌধুরী, আপনি যেটা বললেন একটু আগে যে গাড়িতে ফ্ল্যাগ লাগানো হচ্ছে না, তারেক রহমান গাড়িতে ফ্ল্যাগ লাগাচ্ছেন না, আবার এখন বলতেছেন আপনি যে অনেক তৃণমূল অনেক বিভিন্ন নেতারা বলতেছে যে আমরা যে ক্ষমতায় আছি এটা মনেই তো হচ্ছে না। তার মানে কি এটা যে তারেক রহমান নিজেও আসলে বিভিন্ন দেশের খবরদারিতে বিরক্ত হয়েই তিনি ফ্ল্যাগ লাগাচ্ছেন না? না, ওনার তো বিরক্তি এবং ওনার বড় ধরনের অভিমান আছে। উনি তো নিতান্তই খুবই জেন্টেল এবং খুবই ঠান্ডা মস্তিষ্কের। উনি খুবই ম্যাচিউরড একটা ভালো পরিবার থেকে ওনার গড়ে উঠা, বেড়ে উঠা। আপনি এটা শুনলে তো অস্বীকার করার তো কোনো সুযোগ নাই যে উনি একটা একটা মানে ওনাকে একটা মানে কি বলবো একটা আষ্টে, যেটা উনি বলেছেন, এটা আমি ওনার কথাটাই কোট করতে, উনি বলছে যে দেশে ফেরাটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। এখন আমরা তো অনেক কথা এখন এখানে আছে যে উনি ওনার মাকে দেখতে আসা, শেষ ইচ্ছা পূরণ করা, এই ইচ্ছাগুলো পূরণ করতে গিয়ে, মনোবাসনাগুলো পূরণ করতে গিয়ে উনি হয়তো চাননি মনে প্রাণে, উনি চাননি, তারপরে ওনাকে কিছু জিনিস মেনে নিতে হয়েছে। এক হলে ওনার দলের ভেতরে আরেকটা দল আছে, তারা ওনাকে দিয়ে এটা করাইছেন, আর ইন্ডিয়া ওনাকে দিয়ে এটা করাইছেন। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি ওনার ধমনীতে যে শিরাতে যে মানে রক্ত বহমান, বা ওনাকে আমি যতটুকু দেখেছি বুঝেছি, আমার কাছে মনে হয় না যে উনি মানে এগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন, মানে উনি কমফোর্ট জোনে আছেন। ওনাকে অনেক কিছুই মানে বিশেষ করে যখন ওনার মা মৃত্যুর শয্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক সেই মুহূর্তে নানা সমীকরণে ওনাকে চাপ দেওয়া হয়েছে। এখন আমি তো ওই দিন একটা কথা বলেছি, যারা চোপ্পুর সাক্ষাৎকার নিয়ে খুব মাতামাতি করছে না, এই যে বিএনপি কে ধ্বংসটা করলো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলেছি, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমি বলেছি যে আপনারা আবার ইউনূস সাহেব যখন বলা শুরু করবে
সেটা নেয়ার মতো ভার রাখেন। ইদানিং তো আপনার শাখাউত সাহেব তো বলা অলরেডি শুরু করেছেন। ও হ্যাঁ, উনি তো অলরেডি বলেছেন যে আমেরিকা কিভাবে চাপ দিচ্ছিল, মানে তারপরে নট অনলি স্নাইপার দ্যাট, উনি আরো স্পষ্টকাতর কথা বলছে। উনি বলছে যেমন যে অন্তর্বর্তীকালীন সরকারের, আবার বলি, অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত বাহির থেকে আসতো। যে কিচেন কিচেন খেয়াল করবেন। ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট। হ্যাঁ, উনি 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 একজন উপদেষ্টা হয়ে, এবং উনি একটা পর্যায়ে উনি বিরক্ত হয়ে উনি যখন একটা কাজ করতে পারছিলেন না, 7 দিনের মাথায় উনি চলে যেতে চেয়েছেন। উনি নিজের সাক্ষাৎকারে তো এটা তো ভিডিও আছে। তো এখন কথাটা হলো যে কি, এখানে সবই আপনার 1-11 মতো, সবই আপনার ভারতের চালের মতো, কিন্তু একটা হলো ভারতে আগে ছিল অফেন্স, এখন গেছে ডিফেন্সে। আমেরিকা দিল সামনে। 111 একভাবে ছিল ফখরুদ্দিন সাহেব, এটা আরেকভাবে তৈরি হয়েছে। ওখানেও ব্রুট মেজরিটি দেওয়া হয়েছে। ওই 111 এর সময় বিএনপি কে দেওয়া হয়েছে 30 আসন, 28-30 এরকম অ্যারাউন্ড। আর এখন আবার এই সরকার এনসিপি জোটদেরকে তাদেরকে দিছে 80-82-84 লাইক দ্যাট। না না, এখন 77 তাও আবার এখানে 78। হ্যাঁ, জোট মিলাইলে তা আরো বেশি হবে। হ্যাঁ, মানে 84-85 কাছাকাছি হবে। আচ্ছা। এদেরকে সামাল দেওয়া আপনার অনেক কঠিন হবে এই পার্লামেন্টে। আপনি এই জিনিসগুলোর মীমাংসা, আর তার ভিতরে এই যে এক একটা কথা বলা, এই যে আপনার বিডিআর হত্যাকে পুনরায় করার জন্য একবার অভিপ্রায় ব্যক্ত করা, আবার পিছনে যায়। এই যে পুলিশের ড্রেস একবার বদলালো, এখন আবার পেছনে যাচ্ছে। এই যে আবার পুলিশ নিয়োগ দিচ্ছে, এই যে আবার আপনার এখন যে কথাগুলো পুলিশ মুখ খুলতেছে, পুলিশ হত্যাকারীদের কথা এখানে সামনে নিয়ে আসতেছে। এখানে ট্রাইব্যুনালের কোনো কারণ টারণ ছাড়া, কথাবার্তা ছাড়া আপনি ট্রাইব্যুনালের তাজুল সাহেবকে চেঞ্জ করে ফেললেন। এতে মানুষ, আমি মনে করি তাজুল সাহেবের যদি দোষও থাকে, তাহলে মানুষ কি ভাবছে আমাকে একটু বলতে দেন। মানুষ ভাবছে যে তাজুল সাহেব তো খুব ডেসপারেট, হ্যাঁ, মানে এই বিচারের জন্য। তাহলে নিশ্চয়ই এটা এমন একটা সমঝোতা আছে যেন বিচারটা কুসুম কুসুম ভাবে করা হয়, তাই না? এবং আপনি দেখেন, আমি একটা কথা বলছি না, অনেকে এটা আপনিও ফটোকাট করেছেন, আপনার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, যে আপনি চুপ্পুকে যেভাবে আছেন এইভাবে থাকলে আপনি ওই যে জোসেফ, আগে সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ, ওদেরকে নির্বাহী আদেশে অনেকে আমার সাথে তর্ক করতে চাইছিল, মানে না না এটা হাসিনার কিসের রায়, তারপর হাসিনা আসতে হবে, তারপর হাসিনা আদালতে সারেন্ডার করবে, হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে যাবে, তারপরে না ক্ষমা প্রার্থনা আসবে। ভাই এত কিছু দরকার নাই তো। যে রাষ্ট্রপতি ওতে এক খোসায় বলবে যে কি ঠিক আছে, এটা আমার নির্বাহী আদেশ আমি শেষ করে দিছি। হ্যাঁ পলাশ ভাই, মনে পড়ছে আপনার কথায়, এই যে আজিজের ভাইরা ছিল না, এই যে সব এখানে হ্যাঁ, না আমি তো ওখান থেকেই ইঙ্গিত করছি, তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছে না, ওটা কি আসতে হয়েছে, আপিল করতে হয়েছে? না, তো আমি তো ভালো এখন কথা আপনি মনে যদি করছি। এই যে, হ্যাঁ, তো তাহলে আপনি যদি এইটা করেন, তাহলে আপনার গণভোটে হ্যাঁ ছিল, ওই হ্যাঁতে কিন্তু পাশ করা আছে, রাষ্ট্রপতি এই ক্ষমতাটা আর অ্যাপ্লাই করতে পারবে না যতক্ষণ না ভুক্তভোগীরা তাকে ক্ষমা করবে। খেয়াল করেন, তাহলে আপনি হ্যাঁ ভোট যদি এটা না হয়, তাহলে তো রাষ্ট্রপতি আগের যে পাওয়ারটা ছিল ওই পাওয়ার বহাল থেকে গেল। আর ওইটা পাওয়ার বহাল থেকে গেলে সে যে কোনো মুহূর্তে এটা অ্যাপ্লাই করতে পারবে। এমনকি এটা কোনো এমনকি বিপদ ভারতে না। বসে হাসিনাকেও ক্ষমা করে দিতে পারবে। অবশ্যই এটা তো কোনো ব্যাপারই না। ওটা তো যে হাসিনার পা খুঁজতে খুঁজতে তার জীবন যায়, পায়ের ধুলো নিতে নিতে, তো সে তো 3 পা মুখিয়ে থাকবে তাকে ক্ষমা করে দিয়ে, নির্বাহী আদেশ একটা জারি করে দিয়ে আরো হসপস লাগাই দিতে। এখন কথা হচ্ছে নানা সমীকরণে বিএনপি কতটা এগুলোকে সামাল দিতে পারবে, আমি ভাবছি ওই জায়গাটায়। এই জন্য বলছি যে রাজনীতিটা শেপ নিতে আমার মনে হয় আরো কিছুটা সময়ের ব্যাপার আছে। হ্যাঁ, এই যে আপনি বিচার বিভাগ বললেন স্বাধীন, সচিবালয় করলেন, কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এরা বিচার বিভাগ স্বাধীন হলে এই এতগুলো চেঞ্জ কিভাবে হচ্ছে? তো কোনোটাই কি কার্যকর না? সবকিছুই কি মানে ভাষা ভাষা ছিল? যেখানে হ্যাঁ ভোটের ব্যাপারে ওই দিন আবার গণনা হয়েছে করে 10 লাখ কমাই দিছে। তো আমি একটা আবার স্ট্যাটাস দিছি, আমি দরকারটা কি এত কম টম দেওয়ার, একসাথে মানে সবগুলা বাদ দিয়ে দেন, সবগুলা বাদ দিলে এটা চুকে যাক। হ্যাঁ ভোটের কথা আর বলারই বা দরকার কি? এখন আপনি দেখেন, আপনি নিজেরাই নিজেদের কথা বলে দেন। এখন আপনি বলেন এদেরকে নিয়ে কোথায় যাবেন? এই যে মেজর হাফিজ সাহেব, উনি বিএনপি দুঃসময় বিএনপিকে ছেড়ে চলে যায়, ওইখানে গিয়ে ষড়যন্ত্র করে, ওইখানে গিয়ে দল গঠন করে, ওইখানে গিয়ে সাকিব আল হাসানকে ডাকি নিয়ে আসে। আপনি এত বিতিকিচ্ছা করার পর তাকে আপনি আবার দিলেন, দিয়ে এখন সে বললো কি আমরা বিপদে পড়ে হ্যাঁ ভোট মেনে নিয়েছি।
হ্যাঁ ভোটের কথা যদি আমরা হ্যাঁ না বলতাম তাহলে নির্বাচনে দিত না, তাহলে এটা জাতির সাথে একটা প্রতারণা হইল না? তাহলে নিজের কথা তো নিজেই বলে দিতেছে। তারপরে ভাই মানুষ কত ত্যক্ত বিরক্ত বলেন। এখন আবার বলতেছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা, প্রত্যেক সরকার আসলে একবার একবার করে তালিকা এটা হয়। এটার মরণও হয় না, এটা জীবনও হয় না, এটার কোনোদিন কবর নিষ্পত্তি হয় না। আবার বলে যে কি এখন মুক্তিযোদ্ধাদের আরেকটা তালিকা, মানে প্রকৃত তালিকা হবে। এখন এই প্রকৃতের সংজ্ঞাটা কি? এটা ডিফাইন করবে কি? এটা কে ক্লারিফাই করবে যে এটাই প্রকৃত? এখন আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগে বললো শিশু মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ বললো সমরাজা হলো মুক্তিযোদ্ধা, এক প্রবাসী মুক্তিযোদ্ধা, কত কাহিনী ক্যাটেরিয়া তৈরি করলো। এখন ওইরা আসি, এখন আবার একই কথা বলে। আপনি যদি বলতেন যে না ঠিক আছে আমি যাচাই বাছাই করে বাদ দিব, সেটা একটা কথা, সেটা একটা মেসেজ। কিন্তু আবার পুরো তালিকা করা হবে, দেখেন তো মানুষের কি জ্বালা মানুষ করছে। মানুষ মনে করে দেশটা স্বাধীন হয়ে তো একটা বিপদে পড়লাম। যারা শহীদ হয়ে গেল তাদের কবর তো 54 বছর থেকে পড়াইতেছে। যারা নতুন ভাবে শহীদ হয়েছে ওই শহীদদের মানে কমিটমেন্ট রক্ষা করার জন্যই তো 24-এ শহীদ হয়েছে। ওটা ছিল কমিটমেন্ট, ওটা ছিল রক্ষা, ওটা ছিল অর্জন, এটা ছিল রক্ষা করা। ক্ষমতা পাওয়া বড় কথা নয়, আপনি ক্ষমতাকে কতটা টেনে নিতে পারবেন সেটা বড় কথা। ক্ষমতার থেকেই বীরত্ব দেখানো যায় না, ক্ষমতার বাইরে থেকেও বীরত্ব দেখানো যায়, তাই না? জামাত তো সেই কৌশলে, জামাতকে তো আপনারা কোন জায়গায় স্পেস তৈরি হয়ে গেছে। কারণ জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাসে তারাই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসবে। একজন বিরোধী দলীয় নেতার প্রটোকল, রাষ্ট্রীয় প্রটোকল হলো একজন মন্ত্রীর মর্যাদায়, নাম্বার 1। নাম্বার 2 হলো বিদেশি যে কোনো রাষ্ট্রপ্রধান আসবেন তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন এবং রাষ্ট্রীয় শিষ্টাচার হিসেবে তিনি বিরোধী নেতার সাথেও দেখা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে যত অভিযোগ জামাতের বিরুদ্ধে ছিল, জামাত সেটা আওয়ামী লীগের সাথে জোট করে, আওয়ামী লীগকে 1996 সালের কথা বলছি, সে বুঝে দিচ্ছে যে তারা প্রকৃত দল। নাহলে আওয়ামী লীগ আমাদের সাথে যুগপৎ আন্দোলন কেন করছে? খেয়াল করেন, আমাদের সাথে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন কেন করছে? মানে 88 সালে 88 সালে, হ্যাঁ 88 সালে হোসেন মোহাম্মদ এরশাদের সাথে নির্বাচনে কেন গেছে? তাকেও কালিমা লাগাইছে যে হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের প্রয়োজন হয়েছে। 91 সালে বিএনপি কে সরকার নেওয়ার জন্য সমর্থন তারা দিছে, দিয়ে বিএনপির সাথে এলাই হয়েছে, সেখানেও তাদের বৈধতা তারা নিয়ে নিছে। তারপরে রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোলাম আজম সাহেবের সাথে দেখা করে ওনার সাথে সালাম করে মোশাওয়ারা করে দিয়ে আসলো, তাহলে তাদের সেটাও চলে গেল। তারপরে তাদের পার্লামেন্টের সদস্য ছিল 20 জন, মানে এর আগে 2001 সালে। তারপর 2 জন মন্ত্রী ছিলেন, খেয়াল করেন। তাহলে মন্ত্রিত্ব জায়গাতেও ছিল, পার্লামেন্টও ছিল, স্পর্শকাতর যতগুলো জায়গা ছিল সব জায়গায় গেছে। এখন যদি ধরেন তর্কের খাতিরে আপনার মনে হয় যে আরো স্পর্শকাতর জায়গা যেগুলো আছে, সেন্সিটিভ জায়গা, সম্মানিত জায়গা, এখন যদি হ্যাঁ ভোট অথবা বিএনপি কমিটমেন্ট দুইটার যদি রক্ষা হয়, তাহলে ডেপুটি স্পিকার যদি বিরোধী দল থেকে নেয়, তাহলে আপনি দেখেন আবার তারা স্পিকারও পাচ্ছে। আবার বাকি ছিল বিরোধী দলীয় নেতা হওয়া, সেটাও হয়ে গেছে। তার মানে আগামীতে তাদেরকে আপনি যে শুধুমাত্র রাজাকার 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 মুক্তিযোদ্ধা বিরোধী চেতনা 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 করে চলবেন, এই জিনিসটা আর দুই জায়গায় যাবে না। তারা তো একটা জায়গায় এস্টাবলিশ হয়ে গেছে। তাহলে তারা কিন্তু হেরে গিয়েও কিন্তু জিতে গেছে। আবার আমরা জিতে গিয়েও কিন্তু বুঝতে পারতেছি না আমরা আসলে জিতছি কিনা, যেটা ওই তৃণমূলের কর্মীরা প্রশ্ন উঠাচ্ছে, আমরা আসলে জিতছি কিনা। আর ওরা মানে হেরে গিয়েও বীরের মতো, মানে তাদের কাছে আপনি ওই কথা বললে তো তখন বললাম ওরা তো বাংলাদেশে বিদেশে কি মেসেজ গেছে আপনি বলেন বহির্বিশ্বে, যে তুমি জামাতের বিরোধিতা বলে লাভ হবে কি? তারা তো সংসদে এখন নির্বাচিত, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনে নির্বাচিত, তারা মানে সংসদের বিরোধী দল। তাহলে তাদেরকে আপনার ইনভিটেশন সরকার দলকেও দিবে, বিরোধী দলকেও দিবে, তারাও স্পেসটা জায়গাটা পেয়ে যাবে। আর মাঝখান থেকে তারা সরকারের কাছাকাছি থেকে তারা আরো লার্ন করবে। তো তাদের তো মানে আপনার সব দিকেই লাভ। আমার মনে হয় আপনি যে ব্যাখ্যা দিলেন এটা মনে হয় আমার দর্শক কেউই আগে এইভাবে চিন্তা করে নাই। এটা নতুন বিষয়, আসলে আমরাও দেখলাম, মানে আসলে এইভাবে কিন্তু ভেবে দেখিনি। এই যে গুরুত্বপূর্ণ কথা বলেন যে জামাত ক্ষমতায় না এসেও তারা মানে ক্ষমতার কাছাকাছি, আর বিএনপি ক্ষমতায় এসেও ফিল হচ্ছে না যে তারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসে। তাহলে একটা হলো যে হেরে গিয়েও একটা ক্ষমতার একটা শক্ত অবস্থান ধরে রাখা, স্টিয়ারিং ধরে রাখা, আর একটা হলো ক্ষমতায় এসেও কেমন যেন একটা হতাশ হতাশ নিরাশ নিরাশ,
একটু নিরামিষ নিরামিষ ভাব, কিন্তু অপকর্মগুলো কিন্তু আবার চলছে। হ্যাঁ, যে দায়টা আবার তারেক রহমান সাহেবের উপর চলে আসছে, সেই দর্শন বলেন, ওই যে 5 বছরের শিশু তাকে হত্যা বলেন, তারপর নিজেদের ভিতরে খুনাখুনি, এই গত 24 ঘন্টা 48 ঘন্টা 3জন খুন হয়েছে তাদের দলের ভিতরে, আবার আওয়ামী লীগকে পুরো অফিসের তালা খুলে দেওয়া বলেন, এই সব অপকর্মগুলা আবার এসে জড়ো হচ্ছে মিস্টার রহমানের উপরে, তারেক রহমান সাহেবের উপরে। তাহলে আপনি দেখেন, একদিকে মানুষ এভাবে একটা বিপদের ভিতরে আছে, অন্যদিকে জামাত কিন্তু জামাতের, আপনি দেখেন জামাতের উপরে যখন আওয়ামী লীগ সাহসী অভিযান চালাইছে, জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিল, ফাঁসি দেওয়ার পর জামাত কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। কতটুকু দ্বিগুণ শক্তি নিয়ে তারা ফিরে আসছে আপনি 24কে দেখুন। আর এখন তারা একদম উন্মুক্ত। তাহলে একজন যদি আপনি মানে আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করে যদি এত শক্তি অর্জন করেন, আপনি ওপেন পলিটিক্স করলে আপনি কতটা শক্তি অর্জন করতে পারবেন? ক্যান ইউ ইমাজিন? তারা কি এটা হিসাব করছে? তারা হিসাব করছে না। এখন যারা ভূ রাজনীতিতে পেছনে পড়ছে, যেমন পাকিস্তান, ভূ রাজনীতিতে এখন চীন, তুরস্ক, যারা এটার ভিতরে এলআইয়ের ভিতরে আছে, এখন তারা তো অটোমেটিকলি জামাতের বিহাইন্ড দ্য সিন জামাতের পেছনে কাজ করবে, এনসিপির পেছনে কাজ করবে। তাহলে সবকিছুই সরকারের জন্য যে মসৃণ, আপনি যে অনেকগুলো সিট পেলে সব পেয়ে গেছেন, আপনি সিট পেলে সবকিছু পেয়ে গেছেন, এটা তো ভাবার কোনো কারণ নাই। আপনি আর বন্দুক রেখে আদালতের উপরে এই যে রিট করলেন হ্যাবট না মানে অবৈধ ঘোষণা করার জন্য, আপনি কি এটার ফলাফল বুঝেন? মানে জনগণের কথা বলতেছি, যারা রিট করছে, আপনার যদি এটা রিট যদি এটা কোনোভাবে যদি অবৈধ হয়, তাহলে আপনার নির্বাচনটাও আবার অবৈধ হবে, আরেকজনে রিট করবে। কারণ আপনার তফসিল কিন্তু একটা, আমরা যেটাকে শিডিউল বলি, নির্বাচন তফসিল একটা, সেখানে লেখা আছে কোন বিধানের বলে কোন আদেশের বলে নির্বাচনের আয়োজনটা করতে হয়েছে। যেহেতু এটা নিয়মতান্ত্রিক নির্বাচন নয়, এটা 29 সালের নির্বাচন নয়, সুতরাং এটাকে একটা ফরম্যাট দিতে হয়েছে। এখন আপনি যদি বলেন ওইটা ঘোষণা করতে হবে অবৈধ, তাহলে এই যে রিট করার জন্য হঠকারী সিদ্ধান্ত, বিএনপি কি কোনোভাবে উদ্যোগ নিয়েছে যে না, বা স্পষ্ট করছে যে না, এসব রিট টিটের সাথে আমরা নাই, আমরা যা বলার হ্যাঁ ভোট সম্পর্কে জনগণের ভোটের প্রতি সম্মান রেখে আমরা এটা পার্লামেন্টে আলোচনা করে শপথ নিতে হলে নিব, শপথ নেওয়ার যৌক্তিকতা থাকলে আমরা সেটা দেখব। অবশ্যই আমরা মানুষের হ্যাঁ ভোটকে সমর্থন জানাবো বা সম্মান জানাবো। এখন এগুলো যদি না বলে বিএনপি, এই যে আপনি বললেন সবাই চুপ করে আছে, এখন অনেক উপদেষ্টা হয়ে গেছেন আপনার এলাকা থেকে এসে, মানে লন্ডন থেকে এসে, আমিও লন্ডন দীর্ঘদিন ছিলাম, আসি যাই থাকি, হ্যাঁ, দুঃসময় যারা যুদ্ধ করছে তারা কেউ নাই। 10 জন উপদেষ্টা, শেখ হাসিনা ছিল 6 জন বা 5 জন, এর 10 জন, 10 জন, এবং একই ফরম্যাট। তো মানে আপনার প্রত্যেকটা সেক্টরে শেখ হাসিনা যেরকম একটা শ্যাডো মিনিস্টার তৈরি করে রাখতেন, আপনি দেখেন কোনটাই কিন্তু আনচ্যালেঞ্জ ছেড়ে দেয় নাই। আপনি দেখেন আরো মজার ঘটনা দেখেন, যারা বিএনপি কে দিয়ে এই কাজগুলো করাইছে তাদের আরো কৌশলটা বলে দিই। এটা আমার ওই জুনাইদ সাকি আর নূরের জন্য বলি, বিপি নূরের জন্য। বিপি নূরকে আপনি প্রতিমন্ত্রী করলেন, প্রতিমন্ত্রী করার পরে আপনি তার উপরে একজন মন্ত্রী দিলেন, আরিফুল হক সাহেব, আমার খুবই পছন্দের মানুষ, আমার খুব প্রিয় মানুষ আরিফ ভাই, সিলেটের সাবেক, আমাদের দুইজন চমৎকার সম্পর্ক। আমার মা, আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমার মা যখন মৃত্যুর শয্যায় মানে ইয়েতে স্কয়ার হাসপাতালে ঢাকায়, উনি তখন প্রথম মেয়র নির্বাচন হয়েছেন, এবং মেয়র নির্বাচিত হয়ে তখন হাসিনার কাছেই শপথটা নিতে হয়েছে। উনি শপথটা নিয়ে সরাসরি সেখান থেকে আমার মাকে দেখতে উনি শপথ শেষ করে উনি স্কয়ার হাসপাতালে এসেছেন। আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাহলে দেখেন নূর, এই জায়গায় আমি তো হিংসা করছি না, ভুলে যাচ্ছি যে নূর থাকতেছে প্রতিমন্ত্রী, তার উপর আরিফ সাহেব, তারপরেও আস্থা নাই। এই আস্থা না থেকে আবার একজন উপদেষ্টাও আছে, আপনি দেখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, শ্রম মন্ত্রণালয় আছে কিনা। তো আবার একইভাবে আপনি আছেন জুনাইদ সাকি সাহেবের ব্যাপারে, তাকেও স্টেট মিনিস্টার করা হয়েছে, তার উপরে খসরু, তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, খসরু সাহেব তো তার উপরে আছে, উনি তো প্রভাবশালী মন্ত্রী। তো সেখানে উনি কি পারফর্ম করবে? তার মানে তাদেরকে পূর্ণমন্ত্রীও করলো না, বা হাফ মন্ত্রী করে তাদেরকে একটা মন্ত্রণালয়ে দিল না, মন্ত্রণালয়তে এত আকাল পড়ে নাই, তাদেরকে প্রত্যেকটার সাথে আবার রফালা লাগাই দিছে। তো তারা কি পারফর্ম করবে আপনি বলেন? নিজেকে কিভাবে ফুটে তুলবে? তাদের ফুটে তুলতে হলে তো তারা মন্ত্রী হয়ে, উপদেষ্টা হয়ে, তারপর
যেতে হবে। এখন তাদের জন্য কি এটা একটা সান্ত্বনা পুরস্কার? নাম গাওয়াস্তে বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী হইলো, একটা সময় সাবেক প্রতিমন্ত্রী বলবে, দিন শেষে কিন্তু ফলাফল, রাজনৈতিক ফলাফল জিরো। হ্যাঁ, তো এই জন্য বললাম যে এইগুলা অনেক কিছু করে, অনেক কিছুতে নিয়ে, হ্যাঁ, মানে এটাকে, যেমন আপনি ববি হাজ্জাদের কথা দেখেন, আমাদের বন্ধু মানুষ, তো তাকে শিক্ষা প্রতিমন্ত্রী করলো, ওখানে তো আসানোর লোক মানে মিলন সাহেব আছে মন্ত্রী, মানে তাদের কাউকে কিন্তু একা ছেড়ে দেয় না। অর্থাৎ তারেক রহমান সাহেবের মুখ রক্ষা করার জন্য ভারত এমন ভাবে তালিকাটা করছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওগুলা ছোট হিসাবে একটা একটা করে থাকুক আর কি। না, এটা আমির খসরু মাহমুদ সাহেব করে বাণিজ্য, এর আগেও করছে, ওনার অভিজ্ঞতা হলো এটা, অথবা কূটনীতি, উনি পররাষ্ট্র বিষয়টা দেখতেন, ওনাকে অর্থ মন্ত্রণালয়ে যেতে হলো কেন? আমি ব্যাপারটা বুঝতেছি না। ফিনান্স এবং আপনার মানে আবার প্ল্যানিং, এইটা কেন ওনার সাথে এটা যায় না। আগে এক্সপিরিয়েন্স, উনি ব্যবসায়ী, উনি বাণিজ্য বুঝতেন, ওকে, এবার বাণিজ্য দিবেন না, উনি তো পররাষ্ট্র মন্ত্রণালয় মানে বিএনপির পররাষ্ট্র মানে বিষয়ক উনি সভাপতি না, ওই কমিটির প্রেসিডেন্ট না, তো উনি তো খলিলুর রহমান সাহেবের জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ, আমিও তাই মনে করেছিলাম। উনি এখানে কেন? আমি মনে করছিলাম রেজা কিবরিয়া ভাবে অর্থ মন্ত্রণালয়, রেজা কিবরিয়া। হ্যাঁ, তো দেখেন কিন্তু ওইখানে কিন্তু ওই যারা মানে ওই বিভিন্ন খান থেকে আসছে, তাদের কিন্তু আসলে এসেই ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কিন্তু পূর্ণ মানে যেই মানে আপনি যেটাকে বলবেন যে রসগোল্লা, ওটা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি, তাদেরকে শুধু আপনার মূলা লটকায় দেওয়া হয়েছে। এই যে রাজা কিবরিয়া সাহেবের কিন্তু এটা তো প্রাপ্য, উনি ভালো করতেন, উনি এটার উপরে উনি যোগও দিয়েছেন, কিন্তু উনি ভারতের চোখে তো উনি ভালো না, রাজা কিবরিয়া সাহেব, তার তো ওনার বাবার মৃত্যু হইতো না। ওনার বাবার মৃত্যুর পিছনে তো ভারতেরই হাত। তাহলে আপনি এই যে জায়গাগুলো খুবই স্পর্শকাতর, এই মিনিস্ট্রিগুলোর মন্ত্রণালয়ের মন্ত্রীগুলোর দিকে তাকাইলে বোঝা যাবে যে আপনার ঘটনাটা কোথায় যে কি হচ্ছে। আচ্ছা, আপনি বলেন তো, আমরা তো মনে করি যে রবিউল সাহেব অনেক ভালো মানুষ, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এত বড় বড় 3টে মন্ত্রণালয়, খেয়াল করেন প্লিজ, আমি আপনাকে একটু বলি, মানে দুঃখটা মানুষের কোথায় গিয়ে লাগতেছে, মানে মানুষ মানে বিএনপি নেতাদের ভিতরে। আপনি রুহুল কবির রিজভী রাজনৈতিক উপদেষ্টা হয়, আচ্ছা বাদ দেন, আপনি আপনি কি রবিউল সাহেব সিনিয়র নাকি আমাদের শহীদুদ্দিন চৌধুরী সিনিয়র? বলেন। শহীদুদ্দিন চৌধুরী সিনিয়র, হাবিবুন নবী সোহেল সিনিয়র। তো আচ্ছা, হাবিবুর নবী তো আচ্ছা আনে নাই, আনলাম, বুঝলাম, শহীদুদ্দিন চৌধুরীকে আপনি পানি সম্পদের কিনতে পাঠান, লিস্টটা করলো কে আসলে? এই যে লিস্টটা করলো কি, এই জন্যই বলছি যে কি এটা মানে এই যে যেভাবে এটাকে ইয়ে করা হলো, হ্যাঁ, মানে বন্টন করা হলো দপ্তরগুলো, এখানের ভিতরে কোন একটা ক্রিয়ানক আছে। আপনি তো তার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আপনি সড়ক, তারপর আপনি সেতু, আপনি রেল যোগাযোগ, একটা ব্যাকগ্রাউন্ড তো থাকতে হবে। এখন কথাটা হলো, উনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন, এখন বিএনপির অনেক প্রেসিডিয়াম মেম্বারও তো আছে, মানে সরি, স্থায়ী কমিটির মেম্বার। সেখানে সমস্যাটা কি ছিল? মানে আমি বলতেছি এই মন্ত্রণালয়টা তো অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনি এই রেল সম্প্রসারণ বলেন, ভারতের সাথে রেলের ট্রানজিট বলেন, আবার পুনরায় চালু করা বলেন, অনেকগুলো জিনিস এইগুলোর সাথে ধরে। তারপর আপনারা ওই আদানির টাকা নিতে হলে খসরু সাহেবের অনুমোদন বলেন, সফটনেস লাগেন, বিদ্যুতের জন্য করতে হলে টুকু সাহেবকে দরকার, তো ওনারা কোনখান থেকে? স্বরাষ্ট্রতে ওই যে আপনারা আবার ফেলানিকে হত্যা করতে হলে সেটা মুখ বন্ধ রাখতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর এর আন্ডারে সালাউদ্দিন সাহেব, মানে দেখেন, খুব 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 খেয়াল করেন, মার্জিনাইজ ভাবে সব যদি খেয়াল করেন দেখবেন যে একটার সাথে একটা মিলে যাচ্ছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো আপনার বিডিআর বিজিবি যা বলে ওরা ওটাকে ট্যাকেল করে। তাহলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি এত কিছু থাকতে সালাউদ্দিন সাহেব এখানে কেন? সালাউদ্দিন সাহেব অবশ্যই যোগ্য, কিন্তু উনি বরং প্রতিমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সড়ক পরিবহনে, ওনাকে এখন বরং পূর্ণমন্ত্রী দেওয়া দরকার ছিল সড়ক যোগাযোগ এবং রেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আপনি খেয়াল করেন, এটা হলো যে ওনার কাজটাই ছিল এটা, উনি অনেক কিছু গোড়াপত্তন করে গেছেন। তাহলে ওনাকে এখানে আনি কেন দেওয়া হলো? কারণ স্বরাষ্ট্র তো আপনার এই বিডিআর যা আসেট আছে এগুলা নিয়ে সব নাড়াচাড়া হলো ওনার হাতে। আবার ভারতীয় পুলিশ কিভাবে ঢুকবে, কিভাবে বের হবে, কিভাবে অ্যাক্সেস দিবে, কি করবে, সামনের পরিকল্পনা তাদের কি আছে, এগুলো বাস্তবায়ন করতে হলে এখানে ওনাকে দরকার। তাহলে ওই 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 ভারতই বলে দিয়েছে তারেক রহমানকে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার জন্য সম্ভবত। হ্যাঁ, হয়তো ভারত এভাবে না বলে আমেরিকার দিকে বলাইছে। আমি তো একবারই বলছি, এবার হয়তো ভারত সরাসরি খেলে নাই, ভারত এবার অন্যভাবে খেলাইছে আর কি। ভারত সব কথার উপরে টপ কথা নিয়ে আসছে এটাই। আর ভারত ওই নিজেকে ওই মাফিয়াই দেখতেছে, মানে আমি ডন। মানে আমরা এরকম বলি না যে টেন্ডার তুমি যেভাবে দাও কাজ আমি পাবো, টেন্ডার যেভাবে হোক কাজ আমি পাবো। আর বাংলাদেশের ভোট নির্বাচন যেভাবে হোক ভারত বলে যে এটা আমার নিয়ন্ত্রণে থাকবে। এবার সে আমেরিকা দিয়ে করুক, সে রাশিয়ান দিয়ে করুক, সে ইসরায়েল দিয়ে করুক, যাকে দিয়ে তারে করুক, তার এখানে জিততে হবে। এখানে আরেকটা প্রশ্ন আসছে, এই যে আপনি বললেন যে ভারত বলতেছে যে নির্বাচন যেভাবেই হোক পরিস্থিতি কিন্তু আমার নিয়ন্ত্রণেই থাকবে, এবং তাহলে এই এই নিয়ন্ত্রণের কারণেই কি এই সেনাবাহিনীর সাম্প্রতিক রদবদল এক সপ্তাহের ভিতরে পরপর 2 বার, যেখানে কামরুল হাসানকে সরিয়ে দেওয়া হলো, ফজল সরিয়ে দেওয়া হলো। আপনাকে আমি প্রাসঙ্গিক ভাবে তো বললাম যে এই জিনিসগুলো তো অনেক সিনিয়র সেনা কর্মকর্তাকে কম গুরুত্বপূর্ণ হিসেবে রাষ্ট্রদূত নিয়োগ করে দিচ্ছে। কামরুল ইসলাম সাহেবের কথা জানছিলাম। এগুলোতে ইউনূস সাহেব করেন নাই, এগুলোতে ইউনূস সাহেব করেন নাই বিধায় তো ইউনূস সাহেবকে সরাতে ভারত মরিয়াছিল। এবং ভারতের আনন্দবাজার পত্রিকা লিখছেও যে মানে ইউনূসকে সারে মানে তারা হাফ ছেড়ে বেঁচেছে ভারত। তো সুতরাং তাদের তো শত্রু ছিল এটা। আর এখানে একটা বড় ক্রিয়ানক ছিলেন খলিলুর রহমান সাহেব। এখন আপনি খলিলুর রহমান, আপনি কিংস পার্টি বলেন, আপনি এনসিপি কে বিএনপি মন্ত্রী বানায় হইল যে কি মানে সরকার দল থেকে, কিংস পার্টি থেকে, কিংস সরকার থেকে, অর্থাৎ আপনার ইউনূস সাহেবের সরকার থেকে। তাহলে উনি যে এর আগে এখানে থেকে এই নির্বাচনের বিষয়ে উনি যে কোনো মানে ইয়ে করেন না, এটা প্রমাণ কিভাবে হবে? এটা যে ওনার জন্য প্রাইস পোস্টিং না, মানে খলিলুর রহমান সাহেব এটা আপনি প্রুভ করবেন কিভাবে? আজকে তো মানুষ ডামাডোলে যারা মানে রাজনীতি করে না, যারা যাদের চাঁদাবাজি করতে চায়, টেন্ডারবাজি করতে চায়, টাকা লুট করে, তাদের কথা বাদ দেন। তারা তো বিরাট একটা উৎসাহ উদ্দীপনার ভিতরে আছে যে আমরা আসছি খাবো। কিন্তু যারা পলিসি মেকিং আছে বিএনপি, তাদের ভিতরে আপনি দেখেন যে একটা ফ্রাস্ট্রেশন আছে কি নাই? আছে। তারা তো একটা একটা ঘোরের ভিতরে আছে। আপনি দেখেন একটা ঘোর, তা বুঝতেই পারতেছে না যে কি। আপনি চিন্তা করে দেখেন বিএনপির মতো দায়িত্বশীল জায়গা থেকে কিসের এটা কি জানি গণভোট নামের কিছু নেই, এই কথাটা বলার কথা। বিএনপির প্রস্তাবে তো গণভোট হয়েছে, বিএনপি তো বলছে যে ঠিক আছে গণভোট দিতে আয়োজন করেন, কিন্তু গণভোটটা একই দিনে করেন। আপনি শপথটা নেওয়ার পর যদি এই কথা বলেন, তাহলে এই কথা আপনি কার জন্য বলছেন, কার খুশির জন্য বলছেন? আপনি আবার দেখেন হিন্দুদের ভিতরে সবচেয়ে আমাদের ভারত বিরোধী যেটা বলে দেশপ্রেমিক নেতা, তার ভিতরে উল্লেখযোগ্য হল দাদা গয়েশ্বরচন্দ্র রায়। কিন্তু আপনি দেখেন দাদা গয়েশ্বরচন্দ্র রায়কে মন্ত্রিসভায় ছাই দেওয়া হলো না। উনি বলে দিচ্ছে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিসভায় যাবই না। কতটা হতাশার ফ্রাস্ট্রেশন থাকে উনি এটা বলতে পারেন। জাস্ট ক্যান ইমাজিন। আমি এটা বিএনপির জন্য ছেড়ে দিচ্ছি আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে বক্তব্যগুলো। যদিও দীর্ঘায়িত করার ইচ্ছা ছিল না আমাদের আলোচনা, কিন্তু আলোচনা যখন উঠে আসলে শেষ করতে পারে, খুবই ক্লান্ত, সারাদিন পরিশ্রম করে আসছি 12টায়, এসে খেয়ে যোগ দিচ্ছে 49 মিনিট হয়ে গেছে, কিন্তু ছাড়তে মন চাচ্ছে না। কিন্তু আমি বলতে চাই বিএনপি তুমি বুঝো, তোমার জন্য এখানে অনেক মেসেজ আছে নেয়ার। তুমি গিয়ে খালি ওই হাসনাতকে, তারপরে নাহিদকে, শুধুমাত্র মানে জামাতের আমির সাহেবকে, তারপরে ওই যে ব্যারিস্টার ফুয়াদকে গালাগালি করে তুমি কিন্তু খুব কিছু অর্জন করতে পারবা না। তোমাকে রাজনীতির গভীরে ঢুকতে হবে, ওদের কাছে রাজনীতি আছে। কিন্তু মানে বিএনপির কাছে এখন তো রাজনীতির ইয়েটা ছোট হয়ে গেছে, মাঠটা। আপনাকে দেখতে পাচ্ছি না।
হ্যালো। জি, সরি দর্শক, আমাদের ইন্টারনেট একটু সমস্যা হয়েছিল, এজন্য আমরা আসলে হারিয়ে গিয়েছিলাম। জি প্লিজ পলাশ ভাই, আপনার শেষ বক্তব্য যদি কিছু বলার থাকে। জি, শেষ বক্তব্য হলো যে কি এটাই আর কি। তো এখন বক্তব্যটা হলো যে কি, এখন ওই যে রাজনীতির কথা বললাম, যে ওদেরকে গালাগালি করে ওদেরকে ইয়ে করে এটার খুব বেশি ফলাফল আসবে না। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। আপনি সেই পুরানো কথা, পাকিস্তানের প্রোডাক্ট পাকিস্তানে যা, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে গিয়ে হলো যে কি আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই, সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। এই এটা হলো এখন বিএনপির কাছে রাজনীতি, বিএনপি ঘরানার কাছে রাজনীতি। তাহলে আপনি জি চিন্তা করেন যে 54 বছর পরে এই রাজনীতিটা, একই রাজনীতিটা আর কতদিন যাবে? যদি যায় তাহলে অবশ্যই তারা করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথাটা হলো যে কি, ওদের কাছে হলো পরিবর্তনের বাংলাদেশ। খেয়াল করেন কি পরিবর্তনের বাংলাদেশ, যে আমরা একটা জিনিস বাংলাদেশ চাই। প্রথম পরিবর্তন যে মানে এনসিপি বা এই যারা বলছে, তারা বলছে যে কি সবসময় কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হওয়ার স্কোপটা থাকতে হবে। খেয়াল করেন এই বিগত 54 বছরে এই রাজনীতিটা বাংলাদেশে ছিল। তাহলে নতুনত্ব, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে নতুনত্ব, আরে ভাই নতুনত্ব আমাকে প্রশ্ন করলে যে কি নতুনত্ব তাই না করবে তারা, তাদের রাজনীতি কি? তাদের রাজনীতি এটা, তাদের রাজনীতি পরিবারতন্ত্রের বাইরে, এটা নতুন। আর আপনি যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন তখন আবার হাসিনা জয় আর পুতুলের কথা আসবে। খেয়াল করেন তাহলে মানুষ কি প্রাণ দিচ্ছে জয় আর পুতুলের জন্য আবার? তাহলে এই জিনিসগুলো অমীমাংসিত থেকে মানুষ কি খুবই সহজভাবে খাবে, নাকি ওই যে ওই কথাটা খাবে যে রাজমিস্ত্রির ছেলে রাজা হবে, ভিখারির ছেলেও প্রধানমন্ত্রী হবে? তাহলে ওই যে তার একটা ভীষণ স্বপ্ন দেখাচ্ছে। এখন মানুষ একটা নেতার সবচেয়ে বড়, আমাদের যারা সম্ভাবনাময় নেতা উঠে এসেছেন তারা সবচেয়ে কতটুক মানে স্বপ্ন দেখেন বলেন আপনারা আমাকে? এমপি, প্রতিমন্ত্রী, মন্ত্রী, এর বাইরে না। নো। প্রধানমন্ত্রী হবে কখনোই না, এই স্টাইলে কখনোই না। তাহলে আপনি দেখেন যে যারা এনসিপি তৈরি করলো তাদের ভিতরে কি পরবর্তীতে যারা আছে, যারা জেনারেশন নাহিদের পর, ধর নাহিদ হলো একটা কিছু, তারপরে তো নাহিদের পর আবার যে হবে সে কি নাহিদের কিছু হয়? সে নাহিদের ছেলে, নাহিদের বাবা, মাহিদের খালু? নো। আবার আপনি জামাতের কাছে যান, জামাতের আমির সাহেব আবার তাদের নির্দিষ্ট প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়া চলে গেলে তার ছেলে যে আছে ওনার ওয়াইফ কি ইয়ে হবেন, জামাতের প্রধান হবেন? আচ্ছা, ওনার ছেলে হবেন? এই যে ধরেন ওদের কাছে হলো এই পন্থা, এই মেসেজ কার জন্য? জেনজিদের জন্য, তরুণ প্রজন্মের জন্য। তারা তো ওটা খাবে যে ঠিক আছে তুমিও প্রধানমন্ত্রী হও, তুমিও দলের একসময় প্রধান হবা, তুমি আমার দল করো, একদিন
এখন এনসিপির অনেকে তো ভাবে যে আমি দল করতে পারলে, দল ধরে রাখলে আমি একদিন এনসিপির মুখপাত্র হব, আহ্বায়ক হব, সে সুযোগ আছে। কিন্তু আপনি যখন বলবেন আপনি সবাইকে নিয়ে রাজনীতি করতে চান, ইনডাইরেক্টলি বুঝাবেন আপনি হাসিনাকে নিয়েও রাজনীতি করতে চান, আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চান, যে ফরম্যাটই করেন, সেখানে আবার আপনাকে সামনে জয়, পুতুল, ববি অথবা টিউলিপ, কাউকে না কাউকে আপনাকে আবার সামনে আনতে হবে। এছাড়া আর রিফাইন আওয়ামী লীগ আপনি যত কথাই বলে সে আওয়ামী লীগ আর দাঁড়াবে না। যদি দাঁড়াইতো তাহলে জহুরা তাজউদ্দিনে দাঁড় করাইতে পারতো। হ্যাঁ, ঠিক আছে। তারেক রহমান কি চায় আসলে এই আওয়ামী লীগ নিয়ে, তার পরিকল্পনা কি আপনি মনে করেন? না, উনি এখনো মানে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি, আর আমি ওনাকে যতটুকু বুঝি, উনি এখনো বিষয়টা নিয়ে একদম মানে একটা ইয়েতে আছেন, হ্যাঁ, নানামুখী চাপের মধ্যে আছেন। এখন এই ব্যাপারে উনি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পর্যায়ে উনি আসেন না। এখন উনি ভাবছেন, উনি এখনো বোঝার চেষ্টা করছেন। আর যেহেতু মন্ত্রীরা, এমপিরা বিভিন্ন রকম কথা বলতেছে, এটাকে আমরা ধর্তব্য নিতে চাই না। আমরা যেদিন তারেক রহমান সাহেব বলবেন সেদিন আমরা বলবো যে কিনা এটা অফিসিয়ালি এন্ডোর্স করার মতো। তো যার কারণে আমরা ভাবছি যে তারেক রহমান সাহেব বুদ্ধিমত্তার সাথে বিষয়টা দেখছেন, উনি কি এই মুহূর্তে এটা বলবেন কিনা, বা আওয়ামী লীগের ব্যাপারে ওনার সিদ্ধান্তটা কি, সেটা সামনের দিকে জানা যাবে। কিন্তু অতি উৎসাহী যারা আছে তারা আওয়ামী লীগ খুব দ্রুত অ্যাকোমোডেট করতে চায়, কারণ আওয়ামী লীগ তাদেরকে ব্যবসার ভাগও দিয়েছে, ব্যবসার পাহারাদারও বানিয়েছে, তাদেরকে এমপি বানাই আনছে, তাদেরকে মন্ত্রী বানাই আনছে তাদেরকে ফেরানোর জন্য। এবং এটা তাদের সাথে অলিখিত চুক্তি যে এরপর তুমি যাবা, আবার আমার কাছে ক্ষমতাটা দিয়ে যাবে, তুমি এখন আমাকে পাহারা দাও, আমি তখন তোমাকে পাহারা দেব। এটা তো ভাই নতুন রাজনীতি না। আমি এটাই বলছি যে আপনাকে নতুন রাজনীতি সামনে আসতে হবে। নতুন রাজনীতিটা কে করছে? ছাত্ররা, তরুণরা সেটার দিকে খেয়াল রাখছে। অনেকে বলে, আরেকটা কথা বলি, এটা আমার শেষ মন্তব্য, অনেকে বলে এনসিপি শেষ, একমত, আর জুলাই হবে না, মানে আর নাহিদার আসিফের মতো বা হাসনাত আব্দুল্লাহর মতো এরা এরকম তেজি হয়ে তাদের কথায় মানুষ নামবে না। মানে আপনি দেখে রাখেন, আমি আজকে বললাম আপনার সাথে ইনশাল্লাহ এই হাসনাতদের সেকেন্ড ভার্সন এবং আপনার নাহিদদের সেকেন্ড ভার্সন অলরেডি তৈরি হওয়ার পথে। সেদিন তারা কি, যেমন বিপি নূর যখন সূচনা করে কোটা আন্দোলন, তখন কি সেটা সে সফল করতে পারছে? সে তখন একটা জায়গায় এসে রেখে গেছে, বাকি সে হাসিনার সাথে গিয়ে কথা বলে টলে সেটা একটা মীমাংসা হয়ে সেটা 18 সালেরটা শেষ। কেউ একবারও ভাবছে যে কোটা থেকে এই নাহিদরা এটাকে নিয়ে যাবে বিপ্লবে? তখন সে নাহিদদেরকে বিপিনুরে কি করছে? এরা সবাই বিপিনুরের টার্গেট। তারা কি করছে? নূর এদেরকে সমর্থন দিছে। ঠিক নাহিদরা আবার নেক্সট আরেকটা যে দাঁড়াইতেছে পেজ, আরেকটা পেজ তৈরি হয়েছে, এটা কেউ দেখতেছে না, কিন্তু এটা আমি দেখতেছি। কিন্তু ওই পেজটা যে দাঁড়াচ্ছে, এমন কিছু চলে আসবে সামনে, আবার নতুন একটা হাসনাত, নতুন একটা, এরা আবার তখন তাদেরকে ইয়ে দিবে আর কি, সমর্থন দিবে আর কি। দরকার নাই তাদের ওই এনসিপি শেষ হোক, এনসিপি জীবিত থাকুক, বা এনসিপি শেষ হয়ে গেছে, এনসিপি ধ্বংস হয়ে গেছে, যাক। কিন্তু তাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে মামলা ঝোলানোর জন্য আপনি যদি বিপ্লবকে দিয়ে যদি তাদেরকে সাজাপ্রাপ্ত করতে চান, তাহলে এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবে নিবে না। কারণ সেদিন যত কথাই বলেন আপনি, তারা বুক পেতে দাঁড়াইছে, তারা বলছে আপনারা 5 তারিখে ঢাকার অভিমুখে রওনা করেন। আজকে তারা যেই কথা বলে ঢাকার মানুষকে আসতে বলছে, বিপ্লব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আপনি আজকে তাদের স্লোগানও কেড়ে নিতে চান, সেটা নিয়েও আপনি কুতর্ক করেন, যেটা হাসিনা করত, স্যাটায়ার করত, তাচ্ছিল্য করত। প্লিজ ডোন্ট ডু দ্যাট। কাজটা বুঝতে হবে যে এটা বিহাইন্ড দ্য সিন। আপনি দেখেন না, এখন অনেকে নাহিদদের সমালোচনা করে না, জুলাই বিক্রি করে খাওয়া চলবে না, তাই বলে কি তারা বিএনপি কে সমর্থন করে? খেয়াল করে দেখবেন, কিন্তু আপনি খুব বিচক্ষণ ভাবে খেয়াল করবেন, যারা এই স্লোগানটা দেয় নাহিদদের বিরুদ্ধে, যে নতুন আরেকটা জেনারেশন, নতুন আরো প্ল্যাটফর্ম যে আসতেছে, ছাত্রদের আরো প্ল্যাটফর্ম আসতেছে, তারা 14টা গাড়ি তাদেরকে দেখ,
দিন শেষে তারা কিন্তু আবার এক হয়ে যাবে, যেমন নাহিদরা সবাই আবার এক হয়ে গেছে। ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, এগুলো সব বৈষম্য বিরোধী আন্দোলন, এগুলো সবগুলো কিন্তু এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, তারা ভাগে ভাগে কিন্তু তারা সংগঠিত হয়েছে। এখন যারা আছে তারাও তাদেরকে গালি দিবে, সমস্যা কি? জুলাই বেঁচে আর হবে না, আমরা জুলাই আরবার বানাবো। তারা তো বলে না যে জুলাই আমরা আর করবো না। তারা কি বলে, তোমরা জুলাই বেঁচে খাইছো, তোমার দিন শেষ, আমরা আরেকটা জুলাই আনবো। তারা তো বলে না যে আমরা জুলাই কখনো আনবো না। খেয়াল করেন তাদের ভাষাগুলো, চিন্তাগুলো, মনোজগৎগুলো। আর তাদেরকে ট্রেন্ড আপ করার জন্য অনেক মানুষ রয়ে গেছে, যাদেরকে বিএনপি হয়তো চিনে, হয়তো চিনে না, হয়তো খুঁজতে চায়, হয়তো খুঁজতে চায় না। এই নাহিদটাও তো কোথাও না কোথাও কারো না কারো টার্গেট ছিল। আমি কোন দিকে ইঙ্গিত করতেছি আপনি জানেন, আপনি বুঝতেছেন। কারো না কারো মুরিদ ছিল। অনেকের কাছ থেকে তারা রাজনৈতিক দীক্ষা নিছে, মাহফুজ অনেক কিছু দীক্ষা নিছে, তারপরে তাকে এটার মানে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করানো হয়েছে। এখন যে আরো মাহফুজ নিচে তৈরি হচ্ছেন না, আপনি ভাবতেছেন কিভাবে? এত সহজ না। হ্যাঁ, এই শতাব্দীতে এসে রাজনীতি অনেক কঠিন সমীকরণে চলে গেছে। আমি মনে করি, শুভ কামনা করি, তারেক রহমান সাহেবের দীর্ঘায়ু কামনা করি, এবং আমি চাই যে উনি সবকিছু ভেঙে চুরে উনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, সেভাবে যেন উনি প্রমাণ করতে পারেন। কোনো ছোটখাটো বিষয় যেন প্রশ্নের এবং প্রশ্নবোধক চিহ্ন এগুলোর যেন না আসে। এগুলো যদি আসতেছে তো অলরেডি, তারপর উনি আশা করি উনি এগুলোকে নিয়ন্ত্রণ করবেন। কতটুকু পারবেন সেটা হয়তো দেখার বিষয়, কারণ এখানে অনেক সিনিয়ররা আছেন, উনি অনেক সিনিয়রদেরকে মুখের উপরে অনেক কিছু হয়তো বলতে পারছেন না। বিএনপির অনেক স্থায়ী কমিটির কথা বলছে, ওনাদের সবাইকে উপদেষ্টা করা দরকার ছিল, কিন্তু সেটা উনি পেরে ওঠেন নাই। সবকিছু ওনার ইচ্ছা মাফিক হয় নাই। এটা উনি হয়তো বলবেন না, এটা ওনার বলার কথাও না। এটা বললে আর ওনার তো আর নেতৃত্ব থাকে না। এটা আমরা হয়তো বলছি আমাদের বিভিন্ন প্রাসঙ্গিক এবং আশপাশের বিভিন্ন ধারণা থেকে, বা আমাদের ওনাদের সাথে চলাফেরার একটা কি বলবো মানে অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, এটা যে শতভাগ সত্য